আসসালামু আলাইকুম। থেরেপ জাভা ফেস্ট 2024-এ আমাদের টিম বাইনারি ডুও আমরা আমাদের প্রজেক্ট শো করতেছি। আমি মোহাম্মদ মুনাজ রহমান, স্টুডেন্ট অফ ইউনিভার্সিটি অফ বরিশাল, ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। আমার এক্সপেক্টেড গ্রাজুয়েশন ডেট হলো অক্টোবর 2024। বর্তমানে আমি স্প্রিং বুট এবং মাইক্রো সার্ভিস নিয়ে কাজ করতেছি। আমার অপর টিমমেট হলো নেয়ামুল হক। বাইনারি ডুয়োর অন্য টিম মেম্বার আমি মোহাম্মদ নিয়ামুল হক। আমি বর্তমানে বরিশাল বিশ্ববিদ্যালয়ে চতুর্থ বর্ষে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছি এবং আমার এক্সপেক্টেড গ্রাজুয়েশন হচ্ছে অক্টোবর 2024। আমাদের যে প্রজেক্টের নাম হচ্ছে এন্টারপ্রাইজ হাব। এটা একটি কম্প্রিহেন্সিভ ইআরপি প্ল্যাটফর্ম, যেখানে এন্টারপ্রাইজ হাবের মাধ্যমে আমরা সম্পূর্ণ ইআরপি প্ল্যাটফর্মটাকে একটা প্ল্যাটফর্মের মাধ্যমে নিয়ে আসতেছি। একটা বিজনেস ম্যানেজ করার জন্য যত ধরনের অপারেশনাল টুল দরকার সেগুলো আমরা একটা ওয়েবসাইটের মাধ্যমে নিয়ে আসতেছি। এখানে আমাদের ওয়েবসাইটে যে কি ফিচার্সগুলো থাকবে, ওভারঅল একটা বিজনেসের ক্ষেত্রে যেগুলো থাকে, কাস্টমার, প্রোডাক্ট, র ম্যাটেরিয়ালস, ইনভেন্টরি, সেলস, অ্যাকাউন্টিং, সাথে এআই রিকমেন্ডেশন একটা সিস্টেম রয়েছে, এগুলো সব আমরা আমাদের ওয়েবসাইটে ফিচার হিসাবে অ্যাড করতেছি। এক্ষেত্রে এক্সিস্টিং যে এই ধরনের প্রজেক্টগুলো রয়েছে, সেক্ষেত্রে দেখা যায় অনেকগুলোর ক্ষেত্রে র ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্টের হিসাবটা নাই, অথবা প্রোডাকশনটা আছে, ওভারঅল সেলস বা অ্যাকাউন্টিং হিসাবটা নাই, অথবা সেলসের হিসাবটা আছে, প্রোডাকশন বা র এর হিসাবটা নেই। সেক্ষেত্রে আমরা এখানে সম্পূর্ণ র ম্যাটেরিয়ালস থেকে শুরু করে একটা প্রোডাক্ট সেলস থেকে কাস্টমার পর্যন্ত ডিস্ট্রিবিউটরের মাধ্যমে গিয়ে ওভারঅল আমাদের কত গ্রোস প্রফিট হচ্ছে, ওভারঅল আমাদের কত কোম্পানি প্রোভাইড প্রফিট রয়েছে, সেটা আমরা এই প্রজেক্টের মাধ্যমে নিয়ে আসতেছি। এখানে প্রথমে কাস্টমার ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের ডিস্ট্রিবিউটর আমাদের কোম্পানি বা আমাদের এই কোম্পানি থেকে কি পরিমাণ তারা সেলস করার জন্য নিয়ে যাচ্ছে এবং তার সে এই পর্যন্ত কতগুলো নিয়েছে সেগুলোর ওভারঅল হিসাবটা থাকবে। এছাড়া প্রোডাক্টস ম্যানেজমেন্টের ক্ষেত্রে কি পরিমাণ প্রোডাক্ট তৈরি হয়েছে এবং তার মধ্যে কি পরিমাণ প্রোডাক্ট ড্যামেজ হয়েছে এবং সাথে কি পরিমাণ সেলস হয়েছে, এগুলো সব ডিটেলস থাকবে। এছাড়া র ম্যাটেরিয়ালস, কোনো একটা প্রোডাক্ট তৈরি করার ক্ষেত্রে যে ধরনের র ম্যাটেরিয়ালস রয়েছে এবং সেগুলো ওভারঅল প্রাইস কত এবং প্রত্যেকটা র ম্যাটেরিয়ালসের প্রাইস কত এবং সেগুলো কোন ভেন্ডরের মাধ্যমে আসছে, সেগুলোর ওভারঅল একটা হিসাব থাকবে। এছাড়া ইনভেন্টরি ম্যানেজমেন্টে এই পর্যন্ত যত প্রোডাক্ট তৈরি হয়েছে এবং তাতে কি পরিমাণ প্রোডাক্ট হচ্ছে সেল হচ্ছে বা স্টোরে রয়েছে, সেই হিসাব থাকবে। এছাড়া সেলস ম্যানেজমেন্টে যতগুলো এখন পর্যন্ত সেলস হয়েছে তার একটা ওভারঅল হিসাব থাকবে। এছাড়া একটি এআই রিকমেন্ডেশন সিস্টেম রয়েছে, যেখানে ওভারঅল বর্তমান কোম্পানির যে পরিস্থিতি রয়েছে এবং তাতে কিভাবে র ম্যাটেরিয়ালস এর খরচ কমিয়ে আমাদের লাভ কিভাবে করা যেতে পারে, এই ধরনের একটা এআই রিকমেন্ডেশন সিস্টেম অ্যাড করা হয়েছে। এছাড়া ওভারঅল কোম্পানির যে অ্যাকাউন্টিং সিস্টেম রয়েছে সেটা এই ওয়েবসাইট থেকে অটোমেটিক হয়ে যাবে। এখন আমরা আমাদের ওভারঅল ওয়েবসাইটটা ভিজিট করে দেখব, চলুন দেখে নিই। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ, যেখানে এটার এন্টারপ্রাইজ হাব, এখান থেকে লগ ইন করা যাবে এবং সাইন আপ করা যাবে। এই যে এখানে আমি প্রথমে একটা নতুন অ্যাকাউন্ট সাইন আপ করে দেখাচ্ছি, লাইক আমার ওরিও। এখানে একটা মেইল, আমরা একটা পাসওয়ার্ড সেভ করে দিলাম। আমরা যদি রেজিস্ট্রেশন করি অটোমেটিক এটা লগ ইন হয়ে যাবে। এবং যেহেতু আমরা নতুন হচ্ছে এটা রেজিস্ট্রেশন করেছি, সো এখানে তেমন ডাটা নেই। সো এখান থেকে আমি একটা এক্সিস্টিং যে আমার অ্যাকাউন্ট করা আছে সেটা থেকে আমি সম্পূর্ণ ফিচারটা দেখাচ্ছি। এক্ষেত্রে আমার এক্সিস্টিং অ্যাকাউন্টটাতে আমি লগ ইন করতেছি। মুন পাসওয়ার্ড হচ্ছে 12345। এক্ষেত্রে আমি যদি লগ ইন করি তাহলে এক্ষেত্রে আমার বেশ কিছু ডাটা দেখাচ্ছে। প্রথমে আমরা যদি চলে যাই কাস্টমার ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের এখানে এই যে ডিস্ট্রিবিউটর যারা আছে, যাদের ক্ষেত্রে কাছে আমরা অলরেডি আমাদের প্রোডাক্ট ডিস্ট্রিবিউট করতে দিয়েছি, সেক্ষেত্রে এখানে ওভারঅল ডিস্ট্রিবিউটর লিস্ট এই পর্যন্ত সে কতগুলো নিয়েছে তার সম্পূর্ণ ডিটেলসটা রয়েছে। এছাড়া আমরা যদি এখানে কোনো একটা প্রোডাক্ট অ্যাড করতে চাই, তার অ্যাড্রেস, ফোন নাম্বার, তার ইমেল যদি দিই, তারপরে আমরা যদি এখানে সেভ করি, তাহলে এখানে তার ডিটেলসটা চলে আসবে। এই যে আমি অ্যাড করার পরে তার ডিটেলসটা চলে আসছে। হ্যাঁ, এছাড়া হ্যাঁ এছাড়া আমরা যদি এই যে তার ডিস্ট্রিবিউশন ইস্যু যদি প্রোফাইলে যদি আমরা ক্লিক করি,
সেক্ষেত্রে দেখা যাবে যে তার এই পর্যন্ত সে কতগুলো প্রোডাক্ট সেল করেছে এবং তার ফিনান্সিয়াল যে সামারিটা রয়েছে এখানে সেটা দেখা যাবে, যে এখানে প্রত্যেকের যে রয়েছে সেটা সম্পূর্ণ দেখা যাবে। এছাড়া আমরা যদি প্রোডাক্ট সেকশনে যাই, সেক্ষেত্রে আমাদের যে প্রোডাক্টস রয়েছে, আচ্ছা এখানে যে আমাদের প্রোডাক্ট রয়েছে, এই যে সম্পূর্ণ আমাদের যে প্রোডাক্ট রয়েছে তার একটা লিস্ট এখানে রয়েছে। আমরা চাইলে প্রোডাক্টের কোনো ইনফরমেশন এডিট বা ডিলিট করতে পারি এখান থেকে। এছাড়া আমরা এখানে যদি কোনো একটা প্রোডাক্ট অ্যাড করি, লাইক আমরা কোনো একটা এটা ছিল প্রোডাক্ট কোড লাইক 005। এছাড়া প্রোডাক্টের নেম যদি আমরা অ্যাড করি লাইক আইস পপ বা যাই করি, ক্যাটাগরি যদি দিই এটা একটা চকলেট টাইপ, এবং এক্ষেত্রে আমরা সেলিং ইউনিট, এবং একটা প্রোডাক্টের অনেকগুলো ধরনের ইউনিট আছে এবং সেই ইউনিটের আলাদা আলাদা দাম রয়েছে। সেক্ষেত্রে আমরা যদি আলাদা আলাদাভাবে এগুলো অ্যাড করতে পারি, লাইক আমরা কোনো একটা মজর ক্ষেত্রে 500 ml তার একটা প্রাইস সেট করে দিতে পারি। তারপরে আমরা যদি এটা 250 ml সিলেক্ট করি, তার যদি একটা আলাদা প্রাইস অ্যাড করে দিই, তবে সেক্ষেত্রে তারপর যদি আমরা সেভ দিই, সেক্ষেত্রে দেখা যাবে যে এখানে প্রোডাক্টটা সেল হয়ে যাবে, প্রোডাক্টটা অ্যাড হয়ে যাবে। এরপরে আমরা যদি প্রোডাকশনে যাই, প্রোডাকশনে যদি যাই তাহলে এক্ষেত্রে দেখা যাবে যে এই পর্যন্ত কি পরিমাণ প্রোডাকশন হয়েছে, এবং সেগুলো আমরা এই যে প্রোডাকশনগুলো হয়েছে এর প্রোডাকশন ডেট কত তারিখে হয়েছে সেটা অ্যাড করতে পারি। প্রোডাকশন কতগুলো প্রোডাকশন হয়েছে এবং তার ইউনিট, যেমন 1 লিটারের কতগুলো হয়েছে। এক্ষেত্রে আমরা যেহেতু আইস পাব একটা 1 লিটারের দিয়েছিলাম, সো এখানে আমাদের অপশনে 1 লিটারই রয়েছে। এখন আমরা যদি এখানে মজো সিলেক্ট করি, তবে দেখা যাবে যে মজোর ক্ষেত্রে আমরা কয়েকটা ইউনিট অ্যাড করেছিলাম, 250, 500 ml, 1 লিটার, এবং সেগুলো আমরা এখানে সিলেক্ট করতে পারি। এছাড়া আমাদের যে ইনগ্রেডিয়েন্ট রয়েছে, এবং এই প্রোডাক্টের ক্ষেত্রে আমরা যখন ইনগ্রেডিয়েন্ট যেগুলো অ্যাড করেছিলাম, সেক্ষেত্রে আমরা এখানে যে ইনগ্রেডিয়েন্টগুলো অ্যাড করতেছি, হ্যাঁ সেগুলো আমাদের এখানে চলে আসতেছে, এবং যেটা আমরা র মেটেরিয়াল যখন আমরা ক্যালকুলেট করেছি, সেক্ষেত্রে আমরা কিছু ইনগ্রেডিয়েন্ট অ্যাড করেছি যেটা আমরা একটু পরে দেখব, সেগুলো আমাদের এখানে চলে আসতেছে, এবং এখানে কতগুলো কোয়ান্টিটি আছে সেগুলো আমাদের এখানে, মানে এখানে আমরা ধরেন ইনগ্রেডিয়েন্ট 6টা লাগতে পারে, এটা ধরেন 7টা লাগতে পারে। সো আমাদের এই যে 500 টাকার এটা 500 ml যেটা রয়েছে, সেটা আমাদের মজো তৈরি করতে ইনগ্রেডিয়েন্ট 2 নাম্বারটা লাগবে 6 এবং ইনগ্রেডিয়েন্ট 1 নাম্বারটা লাগবে 7। সেক্ষেত্রে আমরা যদি এখানে সেভ করে দিই, তাহলে এখানে ওভারঅল এইটার প্রোডাকশনে এটা সেভ হয়ে গেছে, এবং এটা চাইলে আমরা অ্যাড বা ডিলিট করতে পারি। এছাড়া এরপরে আমাদের স্টকের ক্ষেত্রে যদি আমরা চলে যাই, প্রোডাক্ট বর্তমানে স্টকে কতগুলো রয়েছে, লাইক প্রোডাক্ট কোড মজো, নেম মজো, এটা আমাদের কোয়ান্টিটি। এক্ষেত্রে 250 ml এর 490টা রয়েছে, 500 ml এর 500টা রয়েছে, এরকমভাবে রয়েছে। এছাড়া আমরা যদি ড্যামেজ, আমাদের প্রোডাকশনের ক্ষেত্রে অনেক সময় ড্যামেজ কিছু প্রোডাক্ট হয়ে যায়, সেক্ষেত্রে আমরা যদি ড্যামেজ কতগুলো প্রোডাক্ট হয়েছে, লাইক হ্যাঁ এক্ষেত্রে আমরা যদি দেখি 500-র যে মজোটা অ্যাড করেছিলাম, সেটা ধরেন আমরা যদি 20টা হচ্ছে যদি হয়ে যায়, ড্যামেজড হয়ে যায়, সেক্ষেত্রে আমরা যদি অ্যাড করি, এটা লিস্ট আকারে এখানে চলে আসবে যে 20টা 20টা ড্যামেজড হয়েছে। সেক্ষেত্রে আমরা যদি আবার স্টকে যাই, তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পারবো যে মজুর এখানে 480টা হয়ে গেছে 500টা থেকে। এখন আমরা অর্ডার পেজটা দেখি। এক্ষেত্রে আমরা একটা অর্ডার দিতে পারি, লাইক আমাদের যে প্রোডাক্টের অর্ডার হয়েছে, লাইক এখানে ডেট সিলেক্ট করতে পারি, যেই ডিস্ট্রিবিউটর অর্ডারটা দিয়েছে, এক্ষেত্রে প্রোডাক্ট আইডি সিলেক্ট করতে পারি। এক্ষেত্রে আমরা কতগুলো প্রোডাক্ট সে অর্ডার দিয়েছে, এক্ষেত্রে ইউনিট কত ইউনিট দিয়েছে, এবং এছাড়া আমরা অ্যাড মোড দিয়ে এখানে, এক্ষেত্রে আমরা এভাবে এখানে একাধিক প্রোডাক্ট যদি অর্ডার হয় সেটা আমরা দেখাইতে পারি। এছাড়া আমাদের এখানে মজনা করে আমরা যদি আইস পপ দেখি, সেক্ষেত্রে আমাদের ইউনিট এখানে 1 লিটারই, এর আগে যখন আইস পপ অ্যাড করছি, সেক্ষেত্রে আমাদের আইস পপ 1 লিটারেরই আমাদের অ্যাড করা ছিল, তাই 1 লিটার দেখাচ্ছে। এক্ষেত্রে যদি আমরা এখানে মজো অ্যাড করি, সেক্ষেত্রে আমরা মজোর যে যতগুলো আমাদের প্রোডাকশনে আছে সেগুলো আমাদের এখানে দেখাবে, মজোর যে 3টে ইউনিট রয়েছে সেগুলো দেখাবে। এরকম করে আমরা অর্ডারটা কমপ্লিট করতে পারি। তারপরে আমরা যদি এখানে লাইক আমরা যদি চেক আউট দিই, চেক আউটে আমাদের এখানে 300 প্রাইস থাকে, আমাদের যদি ফুল পেমেন্ট দেওয়া হয় তাহলে এক্ষেত্রে অ্যামাউন্ট ফুল হয়ে যাবে, দেন চেক আউট করে দিতে পারি। এছাড়া আমাদের এখানে যদি লাইক একটু লাইক কেউ যদি 300 100 করে, তাহলে অটোমেটিক ডিউ কত আছে সেটা হিসাব হয়ে যাবে। এভাবে করে আমরা চেক আউট করে দিতে পারি। এছাড়া চেক আউটের সময় লাইক আমাদের যদি এনাফ প্রোডাক্ট না থাকে, তখন সেক্ষেত্রে এখানে একটা ওয়ার্নিং শো করবে যে আমাদের এনাফ প্রোডাক্ট নেই। আচ্ছা, তারপরে আমাদের এখানে সেলস রিপোর্টে যদি আমরা যাই, যে এখন পর্যন্ত আমাদের যে পরিমাণ সেলস হয়েছে তার একটা রিপোর্ট এখানে চলে আসবে, যে ওভারঅল আমাদের কি পরিমাণ সেলস হয়েছে।
এরপরে আমরা চলে যেতে পারি র ম্যাটেরিয়ালস এর ক্ষেত্রে লাইক আমরা কি কি ইনগ্রেডিয়েন্টস আমরা এখানে আনবো, ইনগ্রেডিয়েন্টস এর যদি আমাদের কোড দিয়ে দিই, লাইক আমরা একটা কোড দিতে পারি, ইনগ্রেডিয়েন্টস একটা নেম দিতে পারি লাইক ওয়াটার বা সেলিং ইউনিট এক্ষেত্রে। আচ্ছা, এখানে কোন ইউনিটে লাইক কেজি বা লিটার আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি, এবং সেক্ষেত্রে আমাদের যে যে ইনগ্রেডিয়েন্টগুলো আমরা অলরেডি কিনেছি সেই লিস্টগুলো এখানে আমাদের যদি এখানে সেভ দেওয়া হয় তবে সেক্ষেত্রে এটা এখানে সেভ হয়ে যাবে। হ্যাঁ, আমরা যদি এখানে সেভ করে দিই তবে সেক্ষেত্রে দেখা যায় এটা সেভ হয়ে গেছে। এছাড়া আমরা ইনগ্রেডিয়েন্টস স্টক, যে বর্তমানে আমাদের যে ইনগ্রেডিয়েন্টস গুলো রয়েছে এবং সেক্ষেত্রে কোয়ান্টিটি এতগুলো আছে এবং যেগুলো ইউজ হয়ে যাবে সেগুলো এখান থেকে মাইনাস হয়ে যাবে। এছাড়া পারচেস, এই যে এবং পারচেস রেকর্ডের ক্ষেত্রে আমরা এই যে র মেটেরিয়ালস ইনগ্রেডিয়েন্ট যেগুলো কোনটা কত পরিমাণ এবং কত বিল বা কোন ভেন্ডরের কাছ থেকে নিয়েছি সেগুলো আমরা ফুল এখান থেকে আমরা যদি সেভ করে সিলেক্ট করে এখানে আমরা ফুল ডিটেলসটা দেখতে পারবো। আমরা যদি এখানে নতুন কোনো ইনগ্রেডিয়েন্ট কিনি, যে ইনগ্রেডিয়েন্টগুলো অ্যাড করা হয়েছে সেগুলো আমরা ওভারঅল এখানে কতগুলো ইনগ্রেডিয়েন্টস নিয়েছি সেখানে এখানে ওভারঅল হিসাবটা আমরা এখানে দেখতে পারবো। এছাড়া যে ভেন্ডরসগুলো রয়েছে সেক্ষেত্রে নতুন কোনো ভেন্ডর যদি থাকে তাদের অ্যাড করতে পারি, তার ফোন নাম্বার, মেল সেভ করতে পারি, সেক্ষেত্রে আমরা যে যে ভেন্ডর আছে আমাদের ভেন্ডরের লিস্টটা এখানে দেখতে পারবো। এবং এক্ষেত্রে আমরা যদি তার ডিটেলসে যাই তবে সেক্ষেত্রে তার ফুল প্রোডাক্টটা দেখা যাবে এবং এক্ষেত্রে তার কি কি প্রোডাক্ট সেল হয়েছে এবং তার পেইড বা ডিউ কত সেটা ফুললি দেখা যাবে। এরপরে আমরা যদি অ্যাকাউন্টস ডিউতে আসি, লাইক এটা রিসিভেবল এবং পেয়েবল হিসাবে রয়েছে। রিসিভেবল হচ্ছে যে আমি কত, সেক্ষেত্রে অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে আমি হচ্ছে যাদের কাছে টাকা পাবো। সেক্ষেত্রে এখানে যেহেতু কোনো ডাটা নেই, সো এখানে যাদের কাছে টাকা পাবো তাদের একটা লিস্টগুলো থাকবে এবং কেউ যদি সেই টাকাটা দিয়ে দেয় তাহলে আমরা এখান থেকে রিসিভেবলের নামটা সিলেক্ট করে কত অ্যামাউন্ট দিয়েছে তাহলে বাকি হিসাবটা এখানে সেভ দিলে বাকি হিসাবটা এখানে হয়ে যাবে। এছাড়া পেয়েবলের ক্ষেত্রে হচ্ছে আমার কোথায় কোথায় পে করা হবে, কোন কোন ভেন্ডারের কাছে পে করতে হবে, সেক্ষেত্রে আমাদের এই ফুল লিস্টটা চলে আসছে। এবং এক্ষেত্রে যদি আমি হচ্ছে কোনো একটা রিসিভেবলের ডাটা সেভ করে এখানে যদি লাইক এই যে 1 তারিখের ক্ষেত্রে যদি আমরা দিই যে 25/8, সেক্ষেত্রে দেখা যায় যে এখানে 5,000 টাকা ডিউ রয়েছে। সেক্ষেত্রে আমি যদি এখানে এক্ষেত্রে এটা হচ্ছে বিলার আইডি, সেক্ষেত্রে হচ্ছে লাইক এই যে এটা 1, এটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ডিউ আছে 5,000 এবং এটাকে যদি আমি 5,000 থেকে আমি যদি 1,000 পে করে দিই তবে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো 5,000 থেকে এটা 4,000 হয়ে যাবে। এই যে এখানে এই ডিউটা 5,000 থেকে 4,000 হয়ে গেছে। হ্যাঁ, এভাবে অ্যাকাউন্ট পেয়েবল এবং রিসিভেবলটা এখানে ম্যানেজ হচ্ছে। এছাড়া বিজনেস ওভারভিউ, সেলস ওভারভিউ, যে এখন পর্যন্ত কি পরিমাণ সেলস হয়েছে, এখানে আমরা সেলস ওভারভিউটা দেখতে পারবো। লাইক লাইফ টাইম আমাদের সেলস হয়েছে কত, কারেন্ট ইয়ারে এই ইয়ারে সেল কত, কারেন্ট মান্থে সেলস কত, টোটাল ডিউ কত রয়েছে, ডিউ ফ্রম কারেন্ট ইয়ারে ডিউ কত, ডিউ ফ্রম কারেন্ট মান্থে কত। এছাড়া আমরা চাইলে এটা ফিল্টার ডেট অনুযায়ী সিলেক্ট করে আমরা সেই অনুযায়ী এটা যদি ফিল্টার করি তাহলে টোটাল সেলস এবং টোটাল ডিউটা আমরা এখানে দেখতে পাবো। এছাড়া সেলসের একটা যে ওভারভিউ আমরা এখানে গ্রাফের মাধ্যমে দেখতে পাবো। এটা যেহেতু একটাই ডাটা রয়েছে সেজন্য এই একটা কলাম শো করতেছে, আরো যদি ডাটা থাকে তখন সেগুলো সব শো করবে। এছাড়া আমরা প্রফিট অ্যানালাইসিসে যেতে পারি, সেক্ষেত্রে আমাদের এখানে গ্রোস প্রফিট এবং অপারেটিং প্রফিট দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে সেলস কত হয়েছে এবং কস্ট অফ গ্রোস সেলস রয়েছে। এখানে যেটা থাকবে সে এখানে ওভারঅল গ্রোস প্রফিট কত রয়েছে জাস্ট প্রোডাক্ট থেকে এটা, এবং অপারেটিং সকল খরচ মেটানোর পরে ওভারঅল কত প্রফিট থাকবে সেটা এখানে হিসাব করা হবে। এক্ষেত্রে আমরা এটাও ডেট সিলেক্ট করে দেন আমরা ফিল্টার করে নিতে পারি। এছাড়াও আমাদের সাইটে এখানে এআই রিকমেন্ডেশন অ্যাড করা হয়েছে, যেক্ষেত্রে ওভারঅল আমাদের এই ব্যাকএন্ড থেকে এই ডাটাটা হচ্ছে অ্যানালাইজ করে আমাদের বর্তমান কোম্পানির যে যে পরিমাণ সেল বা যে পরিমাণ র ম্যাটেরিয়াল ইউজ করে প্রোডাক্ট তৈরি করা হয়েছে সেই ডাটাটা সে অ্যানালাইজ করে একটা রিকমেন্ডেশন সিস্টেম দিবে। এক্ষেত্রে আমরা যদি এখানে স্মার্ট রিকমেন্ডেশনে আমরা যদি ক্লিক করি, আমরা যদি এখানে ক্লিক করি তবে সে দেখা যাচ্ছে যে ইনগ্রেডিয়েন্ট গুলো অ্যানালাইসিস করে সে একটা সাজেশন দিবে। এক্ষেত্রে যে সাজেশনটা দিবে সেটা হচ্ছে আমাদের অনেকগুলো ইনগ্রেডিয়েন্ট বা র ম্যাটেরিয়াল যেগুলো রয়েছে অনেক সময় দেখা যায় এক একটা সিজনে এক এক রকমের প্রাইস থাকে, সিজন বেস দেখা যায় র ম্যাটেরিয়ালস বা ইনগ্রেডিয়েন্ট গুলোর প্রাইস আপ ডাউন করে। সেক্ষেত্রে আমাদের কিন্তু আমাদের প্রোডাক্টের চাহিদা থাকে সব সময়, তবে সেক্ষেত্রে আমরা কখন প্রোডাক্টটা কিনে রাখতে পারি
এবং কখন কিভাবে এটা ম্যানেজ করলে র ম্যাটেরিয়ালটা আমাদের জন্য কোম্পানির গ্রোস প্রফিটটা অনেক ভালো হবে, সেটা অ্যানালাইজ করে সে একটা সাজেশন এখানে দিয়ে থাকে। এখানে সে ফুল একটা সাজেশন দিয়ে দিয়েছে। এরপরে যে টেকনিক্যাল ওভারভিউটা রয়েছে সেটা আমার টিমমেট মুনাজ রহমান পরবর্তীতে ডিসক্রাইব করবেন। আচ্ছা, তাহলে আমরা যদি টেকনিক্যাল ওভারভিউটা দেখি, তাহলে আমাদের পুরো প্রজেক্ট তৈরি হয়েছে স্প্রিং বুট ফ্রেমওয়ার্কে, এবং আমরা মাইক্রো সার্ভিস স্ট্রাকচার এখানে ফলো করছি, এবং ডাটাবেস হিসেবে আমরা মাইস্কুয়েল অ্যাড করছি। এখানে আমাদের প্রত্যেকটা মাইক্রো সার্ভিসের জন্যই আলাদা আলাদা ডাটাবেস অ্যাড করা হয়েছে, কিন্তু মাইস্কুয়েল অ্যাড করা হয়েছে। এবং ফ্রন্ট এন্ডের জন্য আমরা থ্যামলিপ ব্যবহার করছি, এবং অ্যাসিনক্রোনাস কলগুলোর জন্য আমরা জাভা স্ক্রিপ্ট ব্যবহার করছি, এবং পুরো প্রজেক্টকে আমরা ডকারাইজ করছি, এবং ডকারের ইমেজ তৈরি করে ডকার হাবে দেওয়া আছে। আমরা সরাসরি কম্পাইল করার মাধ্যমে আমরা সরাসরি প্রজেক্ট রান করতে পারি। তাহলে এরপরে আমরা আমাদের প্রজেক্টের কোডগুলো একটু দেখে নেই। তাহলে এখানে আমরা আমাদের প্রজেক্টের কোডগুলো দেখতেছি, যে এখানে আমাদের প্রজেক্ট হলো এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং, এবং এখানে আমাদের প্রত্যেকটা আলাদা আলাদা মাইক্রো সার্ভিস গুলো দেখা যাইতেছে ম্যাভেন মডিউল হিসেবে। তারপরে এখানে অ্যাকাউন্টস ডিউ এর জন্য আলাদা একটা। তো এখানে যদি আমরা কোডগুলো দেখি, তাহলে এখানে যে যে স্ট্রাকচার ফলো করা হয়, যে কন্ট্রোলার, তারপরে টেবিলগুলোর জন্য এনটিটি মডেল, তারপরে সার্ভিস, সেগুলা। তো অ্যাকাউন্টস ডিউ এর মধ্যে আমাদের কন্ট্রোলার বা মডেল নেই, এই কারণে শুধু কন্ট্রোলার আছে। তো সেই কন্ট্রোলারগুলো এখানে আমরা দেখতেছি যে কিভাবে একটা থেকে আর একটা কল যাইতেছে। যদি আমরা অন্য আরেকটা দেখি, যদি আমরা প্রোডাক্টের মধ্যে যাই, তাহলে এই যে প্রোডাক্টের মধ্যে আমার কন্ট্রোলার, তারপরে কনফিগারের জন্য আমরা যে কনফিগারেশনগুলো ইউজ করছি, ডাটা ট্রান্সফারের জন্য ডাটা ট্রান্সফার অবজেক্টগুলো আমরা ইউজ করছি, এবং মডেল বা এনটিটির জন্য আমরা এখানে এনটিটি একটা প্যাকেজ ইউজ করছি, এবং আমার ইন্টারনাল কলের জন্য একটা সার্ভিস থেকে আর একটা সার্ভিসে কলের জন্য আমরা ফিং ক্লায়েন্ট ইউজ করছি। এছাড়া রিপোজিটরি যেগুলো আছে সেগুলা, এবং সার্ভিস যেগুলো আমার ব্যাকএন্ডের যে লজিক্যাল অপারেশন, বিজনেস লজিক্যাল অপারেশনগুলো, সেগুলো আমরা সার্ভিসের মধ্যে রাখছি। তাহলে এইভাবে আমরা প্রত্যেকটা আলাদা আলাদা মাইক্রো সার্ভিসের জন্য আলাদা আলাদা কোড করা হয়েছে। এখানে যে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটার জন্য কন্ট্রোলার, ডাটা ট্রান্সফার অবজেক্ট, এনটিটি, রিপোজিটরি, সার্ভিস, যে স্ট্রাকচার স্প্রিং বুটে ফলো করা হয় সেভাবেই আমাদের করা হয়েছে। এবং সিকিউরিটির জন্য আমরা ব্যবহার করছি হলো জেডাব্লিউটি অথেন্টিকেশন। জেডাব্লিউটি অথেন্টিকেশনের জন্য আমরা এখানে ফিল্টার ব্যবহার করছি, এবং এই কলগুলোর জন্য আমরা ব্যবহার করছি এপিআই গেটওয়ে। এপিআই গেটওয়ে কি করতেছে? এপিআই গেটওয়ে আমাদের একই ইউআরএল, মানে একই পোর্ট ব্যবহার করে আমরা একটা মাইক্রো সার্ভিস থেকে আর একটা মাইক্রো সার্ভিসে কমিউনিকেশন করতে পারতেছি। তাহলে এর জন্য যেটা আমরা ব্যবহার করছি মূলত, সেটা হলো আমরা ব্যবহার করছি ইউরেকা ডিসকভারি সার্ভার। আমরা যখনই একই নেটওয়ার্কে যতগুলো আমার মাইক্রো সার্ভিস রান করতেছে, সবগুলো আমার প্রথমে ডিসকভারি সার্ভারে রেজিস্টার হয়ে যাইতেছে। এরপরে আমরা কি করতেছি, ওপেন ফিং ব্যবহার করছি, যার মাধ্যমে আমরা কি করতেছি, যখন এই এপিআই গেটওয়ে একটা সার্ভিস থেকে আরেকটা সার্ভিসে কমিউনিকেট করার চেষ্টা করতেছে, তখন যেন লোড ব্যালেন্সিংটা হয়, এই জন্য লোড ব্যালেন্সিং এর জন্য ওপেন ফিং ব্যবহার করা হয়েছে। ওপেন ফিং ম্যানুয়ালি বাই ডিফল্ট আমার লোড ব্যালেন্সিংটা করে দেয়। যদি আমরা রেস্ট টেমপ্লেট ব্যবহার করতাম, সেক্ষেত্রে আমাদের হার্ড কোড করে দিতে হইতো, আমার কোন সময় কোন ইউআরএল অ্যাক্সেস করতে হবে, আইপি অ্যাড্রেস সহ সেটা বলে দিতে হইতো। কিন্তু যেহেতু আমরা ওপেন ফিং ব্যবহার করতেছি, এটা সে ইন্টারনালি নিজে করে নেয়, আমাদের হার্ড কোড করে বলে দিতে হয় না। তাহলে এখানে ডিসকভারি সার্ভার গুলো দেখা যাইতেছে। তাহলে কিভাবে কাজ করে সেটা যদি আমরা একটু দেখি, তাহলে মাইক্রো সার্ভিস আসলে কিভাবে কাজ করে সেটা আমরা একটু দেখি। হ্যাঁ, তাহলে মাইক্রো সার্ভিসে আমার যে ক্লায়েন্ট কলগুলো, মানে ফ্রন্ট এন্ড থেকে আমার যে কলগুলো, সেগুলো প্রথমে আমার এপিআই গেটওয়ে যায়, এবং এপিআই গেটওয়ে থেকে আমার প্রথমে অথেন্টিকেশনটা চেক করে, জেডাব্লিউটি সিকিউরিটির মাধ্যমে অথেন্টিকেশনটা চেক করে। যদি আমার জেডাব্লিউটি টোকেনটা ভ্যালিড হয়, তখন আমরা এপিআই গেটওয়ে থেকে পরবর্তী মাইক্রো সার্ভিসগুলো অ্যাক্সেস করতে পারি। এবং প্রত্যেকটা মাইক্রো সার্ভিস আমার এইখানে ইউরেকা ডিসকভারিতে রেজিস্টার করা থাকে। তাহলে আমার যখনই আমি কোনো একটা
ইউআরএল হিট করি তখন সে আগে এপিআই গেটওয়েতে যায় এবং এপিআই গেটওয়ে চেক করে যে আমার যে সার্ভিসটা আমি চাচ্ছি সেটা আমার ইউরেকা ডিসকভারি ক্লায়েন্টে সেভ করা আছে কিনা। যদি সেভ করা থাকে তাহলে সে কি করে রিকোয়েস্টটা আমার ওই সার্ভিসে পাস করে দেয় এবং সেখান থেকে আমার ডাটা আমরা ফ্রন্ট এন্ডে শো করতে পারি। তাহলে এখানে প্রত্যেকটা মাইক্রো সার্ভিসের জন্য আমরা আলাদা আলাদা ডাটাবেস ব্যবহার করছি যাতে আমার ডাটাবেজের উপর লোড কম পড়ে এবং এটা যেন স্কেলেবল হয়। আমরা পরবর্তীতে যদি আরো মাইক্রো সার্ভিস অ্যাড করতে চাই তাহলে সরাসরি এখানে আমরা অ্যাড করে দিতে পারবো। এরপরে আমরা কোডটা আরেকটু আবার দেখি। হ্যাঁ, তাহলে ইন্টারনাল যে আমার ইগুলো কমিউনিকেশন গুলো একটা মাইক্রো সার্ভিস থেকে আরেকটা মাইক্রো সার্ভিসে যখন আমার ডিপেন্ডেন্সি থাকে, যেমন আমার প্রোডাকশনের জন্য আমার অবশ্যই র মেটেরিয়ালস এর সাথে আমি ডিপেন্ডেন্ট, কারণ আমার কি পরিমাণ স্টকে র মেটেরিয়াল আছে, কি কি র মেটেরিয়াল আমরা ইউজ করি সেটা আমার জানতে হবে। তো আমার প্রোডাক্ট সার্ভিসের অবশ্যই ইন্টারনালি আমার র মেটেরিয়ালস এর সাথে কমিউনিকেট করতে হবে। তো এর জন্য আমরা এখানে ওপেন ফিন্ডের যে এটা ব্যবহার করছি, ক্লায়েন্ট সার্ভিসটা ব্যবহার করছি। এখানে সরাসরি আমরা কি করতেছি যে যখন আমি ইন্টারনালি যখন আমি এই মেথডটাকে কল দেব যে গেট ইনগ্রেডিয়েন্ট বাই আইডি, তখন কি করবে ও এই ইউআরএল হিট করবে এবং এটা ফিন ক্লায়েন্ট নিজে ডিসকভারি সার্ভারের সাথে কমিউনিকেট করে আমাকে ডাটা এনে দেবে প্রোডাক্ট সার্ভিসের মধ্যেই, সরাসরি আমার ইসের মধ্যে সার্ভিস ক্লাসের মধ্যে। তো এরপরে ফার্দার যে প্রসেসিং আছে সেই প্রসেসিং এ আমার প্রোডাক্ট সার্ভিস কাজ করতে পারবে। সেম এখানে আরো যেমন ক্লায়েন্টের অনুযায়ী যে কি কি ক্লায়েন্ট আছে সে ক্লায়েন্টের প্রত্যেকটা আলাদা আলাদা আমার এগুলো আনতে পারবো, ইনগ্রিডিয়েন্ট গুলো নিয়ে আসতে পারবো। তারপর কোনো কিছু যদি আপডেট হয় যে আমার একটা প্রোডাকশন তৈরি হলো, তাহলে প্রোডাকশনের জন্য কি আমি অবশ্যই কিছু পরিমাণ ডাটা আমি কিছু পরিমাণ র মেটেরিয়ালস আমি ইউজ করে ফেলছি, তো সেটা আমার যাতে আবার সরাসরি আপডেট হয়ে যায় র মেটেরিয়ালস এর স্টকের মধ্যে, তার জন্য আমরা এখানে কমিউনিকেট করতেছে যে যখনই আমার ডাটাটা সেভ হয়ে যাবে তখন আমার সার্ভিস এই মেথডটা কল দেবে, এই মেথডে আমি কি পরিমাণ ইনগ্রিডিয়েন্ট ইউজ করছি সেটা দেবে। তো সে সরাসরি এটা আমার র মেটেরিয়ালস এর যে মাইক্রো সার্ভিস আছে সেখানে সেন্ড করে দেবে এবং ইনভেন্টরিটাকে আপডেট করে দেবে। তাহলে এইভাবে আমাদের এটা আমার কোনো হার্ড কোড করে দিতে হইতেছে না যে কোন আইপিতে আমার সেন্ড করতে হবে বা কোন কোন লোড ব্যালেন্সিং এর জন্য আমার কোন আইপিতে পাঠাইতে হবে বা কোন মাইক্রো সার্ভিসে পাঠাইতে হবে। এখানে সরাসরি ওপেন ফিল্ড আমার লোড ব্যালেন্সিং তারপরে মাইক্রো সার্ভিসের যে কমিউনিকেশন এটা ডিসকভারি সার্ভারের সাথে কমিউনিকেট করে নিতেছে। আচ্ছা, তাহলে এরপরে এআই ইন্টিগ্রেশনের পার্টটা, এআই ইন্টিগ্রেশনের পার্টটা যদি আমরা দেখি, তাহলে এআই ইন্টিগ্রেশনের জন্য আমরা ব্যবহার করছি গুগল জেমিনির এপিআই কে। ওপেন সোর্সের বাকি যতগুলা সার্ভিস আছে এআই এর সবগুলোই এখন প্রিমিয়াম হয়ে গেছে, আমরা ফ্রি পাই নাই। এই কারণে একমাত্র গুগল জেমিনির এপিআই কি ফ্রি পাইছি, তো এটি আমরা ইউজ করছি এবং এই এআই তে আমরা কাজ করতেছি কি সাজেশন দিতেছি যে আমার দেখা যায় যে পার্সেস রেকর্ডটা আছে এবং ইউজের ইনগ্রিডিয়েন্টের যে ইউজ আছে এর রেকর্ডটা যেটা আছে সেটা অ্যানালাইসিস করে যে আমার কোন কোন প্রোডাক্ট আমার কোন কোন সিজনে কিনতে হইতেছে এবং এর প্রাইস কোন সিজনে কিরকম থাকে, এবং পরবর্তীতে যে পার্সেসের রেকর্ডটা এইভাবে দেখতেছে এবং ইউজের বা ডিমান্ডের যেটা যে আমার কোন প্রোডাকশনে এটা বেশি লাগতেছে, কোন কোন সিজনে আমার আমার প্রোডাকশন বেশি হইতেছে সেই একটা ডাটা তৈরি করতেছে। তাহলে আমার পার্সেস রেকর্ডের যে ডাটাটা এবং আমার ইউজের বা ডিমান্ডের যে ডাটাটা, এই দুইটা ডাটা আমি গুগল জেমিনির এপিআই তে সেন্ড করে দিতেছি। এরপরে গুগল জেমিনি যেটা করতেছে সেটা হলো অ্যানালাইসিস করতেছে ডাটাটা অ্যানালাইসিস করার পর সে বলতেছে যে কোন সিজনে আমার আসলে দাম কম থাকে এবং কোন সিজনে আমার এটা বেশি পরিমাণে স্টক করে রাখলে পরবর্তীতে সারা বছর আমার প্রফিট বেশি হবে। এটাই মূলত এখানে এআই ইন্টিগ্রেশনের পার্টটা করতেছে। তাহলে যদি আমরা এই আমাদের ইন্টারফেসে যাই, ওয়েবসাইটে যদি আস্ক ফর এ স্মার্ট রেকমেন্ডেশন সিস্টেম এটা যদি আমরা ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমার জেমিনি থেকে একটা রেসপন্স সেন্ড করছে যে হাই ডিমান্ড আগস্ট এবং সেপ্টেম্বরে আমার প্রোডাক্টের হাই ডিমান্ড থাকে এবং লো প্রাইস থাকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে। তাহলে এই অ্যানালাইসিসের উপর ডিপেন্ড করে আমরা বলতে পারি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে বেনিফিট ফর লোয়ার প্রাইস, আমরা এই প্রথম দিকের সিজনে আমরা এটা বেশি পরিমাণ কিনে রাখতে পারি এবং এটা আমার পরবর্তীতে আগস্ট এবং সেপ্টেম্বরে অনেক বেশি ব্যবহার হইতেছে। তো তখন আমার যখন ব্যবহার করতেছি তখন আমি বেশি প্রফিট গেইন করতে পারবো। সেম ইনগ্রিডিয়েন্ট 2 এর জন্য বলবে যতগুলো ইনগ্রিডিয়েন্ট আমার থাকবে সেগুলো অ্যানালাইসিস করে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টের জন্য আলাদা আলাদা করে রেকমেন্ডেশন সাজেশন দেবে। এরপর সিজনাল ফ্যাক্ট
মার্কেট ট্রেন্ডস, তারপরে সাপ্লাই এগ্রিমেন্ট, এগুলো ডাটা অ্যানালাইসিস করে সে একটা জেনারেট করে দেবে। তো জেনারেটটা আমরা পাইথনের যে এআই মডেল নিজেরা তৈরি করেও নিতে পারতাম, কিন্তু যেহেতু জেমিনির এআই মডেলটা আমরা ফ্রি পাইছি সেহেতু এটি আমরা ইউজ করছি। এবং ওপেন সোর্সেও কিছু ভালো ডাটা অ্যানালাইসিসের জন্য এপিআই আছে, কিন্তু সেগুলো ফ্রি না। জেমিনি একমাত্র শুধু আমরা ফ্রি পাইছি। আচ্ছা, তাহলে এই ছিল ব্যাক এন্ড। তো আমরা যদি এখন ফ্রন্ট এন্ডের যাই, তাহলে আমাদের ফ্রন্ট এন্ডটা মূলত থ্যামলিফে করা হয়েছে। স্প্রিং বুটের সাথে থ্যামলিফ সরাসরি ব্যবহার করা যায়। তাহলে আমাদের এখানে এইচটিএমএল কতগুলো পেজ তৈরি করা হয়েছে, প্রত্যেকটা সার্ভিসের জন্যই আলাদা আলাদা এইচটিএমএল পেজ এখানে আমরা তৈরি করে নিছি, এবং সেগুলো ব্যবহার করে আমরা এখানে ব্যবহার করতেছি এইচটিএমএল। এবং অ্যাসিঙ্ক্রোনাস যে কলগুলো আছে, সেই অ্যাসিঙ্ক্রোনাস কলগুলোর জন্য আমরা যে অ্যাজাক্স কলগুলো আছে সেই অ্যাজাক্স কলগুলো আমরা ব্যবহার করছি। একটা ইউআরএল গুলা এবং অথেন্টিকেশনের যে টোকেন গুলো সেগুলো আমরা লোকাল স্টোরেজ থেকে নিয়ে সরাসরি আমরা সেন্ড করতেছি। এভাবে ফ্রন্ট এন্ডটা পুরোটাই আমরা থ্যামলিফের মাধ্যমে ব্যবহার করতেছি, যেটা হলো এই এইচটিএমএল এবং জাভা স্ক্রিপ্ট দিয়ে তৈরি করে নিছি আমরা। এখানে প্রত্যেকটা মাইক্রো সার্ভিসের জন্যই আমরা এখানে ফ্রন্ট এন্ড গুলো ইউজ করে নিছি। রিসোর্সের মধ্যে আমরা যদি যাই, রিসোর্সের মধ্যে যদি যাই তাহলে এখানে টেমপ্লেটস এর মধ্যে আমার এইচটিএমএল যে পেজগুলো আছে সেগুলো আমরা দেখতে পাইতেছি, এবং এখানে গেটের গেট গেট গেটের মাধ্যমে আমরা একটা থেকে আরেকটা রাউট করতে পারি, এবং প্রত্যেকটার স্ট্যাটিক ফোল্ডারগুলো আমাদের যে এগুলো আছে অ্যাসিঙ্ক্রোনাস কলের জন্য যে জাভাস্ক্রিপ্টগুলো আছে সেগুলো আমরা দিয়ে দিচ্ছি। পরে যদি আমার ফিউচার ওয়ার্ক দেখি, আমার প্রজেক্ট যে পর্যন্ত করা হয়েছে, এরপরে আমরা সাবস্ক্রিপশন বেস পেমেন্ট মডেল তৈরি করতে পারি। যেমন প্রত্যেকটা ইউজারকে আলাদা আলাদা কোম্পানি রেজিস্ট্রেশন করে তাদের কাজ করতে পারে। তো আমরা এখানে একটা বিজনেস সিস্টেম তৈরি করতে পারি যে যারা আমাদের এই প্ল্যাটফর্ম ইউজ করবে তাদের একটা সাবস্ক্রিপশন নিতে হবে, সেটা 6 মাস হতে পারে, 1 বছর হতে পারে। তো সাবস্ক্রিপশনের একটা চার্জ নিয়ে এটাই আমাদের বিজনেস হিসেবে ব্যবহার করতে পারি। স্কেলেবিলিটি আমরা পরবর্তীতে আরো যত প্রয়োজন আছে, একটা বিজনেসের জন্য অনেকগুলো সেক্টর প্রয়োজন, তো সেটা ডিমান্ড অনুযায়ী আমরা পরবর্তীতে এক একটা মাইক্রো সার্ভিস অ্যাড করে দিতে পারবো। যেহেতু এটা মাইক্রো সার্ভিসে করা, সেহেতু আমার কোড বেসে কোনো প্রবলেম হবে না। আমি নতুন একটা সার্ভিস তৈরি করে আমি এখানে শুধু অ্যাড করে দিলেই হবে। এইভাবে স্কেল করতে পারবো আমরা, স্কেবিলিটি আমরা বাড়াইতে পারবো, যেহেতু আমরা এটা মাইক্রো সার্ভিসে কাজ করতেছি। আর এই প্রজেক্ট ডেভেলপমেন্টের জন্য চ্যালেঞ্জ ছিল হলো বেশিরভাগ যতগুলো এপিআই কি আছে সবগুলোই প্রিমিয়াম, শুধুমাত্র জেমিনিটাই আমরা ফ্রি পাইছি, এই জন্য আমাদের এই একটা এআই মডেলই ডিপেন্ডেন্ট হইতে হয়েছে। আর হোস্টিং এর ক্ষেত্রে আমরা হোস্টিং এর জন্য একদম শেষ প্রসেস পর্যন্ত নিছি, যে ডকারের কম্পোজ ফাইল তৈরি করা পর্যন্ত আমরা করছি। কিন্তু যেহেতু অ্যামাজন বা ওশিয়ান ওয়েব সবগুলাই প্রিমিয়াম, এগুলো আমরা অ্যাকাউন্ট না থাকার কারণে আমরা সরাসরি সার্ভারে হোস্ট করতে পারি না। তাহলে আমরা যদি আমাদের ডকার কম্পোজ ফাইলটা দেখি, তাহলে ডকার কম্পোজ ফাইল এখানে আমরা দেখতেছি যে আমাদের কতগুলো মাইএসকিউএল ডাটাবেজ ইউজ করছি আলাদা আলাদাভাবে, কাস্টমারের জন্য আলাদা, তারপরে প্রোডাক্টের জন্য আলাদা, র মেটেরিয়ালস এর জন্য আলাদা আলাদা মাইক্রো সার্ভিস ইউজ করছি, সেলস এর জন্য আলাদা, এবং ডিসকভারি ক্লায়েন্ট যেটা আছে সেটাও আমরা এখানে আমরা ডকার ইমেজ থেকে নিয়ে নিছি, আমার ডকার হাবে দেওয়া আছে, এখান থেকে পুল করে নিতেছে এবং পরবর্তীতে সেটা আমার 8761 পোর্টে চালু করতেছে। এছাড়া এপিআই গেটওয়ে সবগুলোই আমার ডকার ইমেজ করা, প্রত্যেকটা মাইক্রো সার্ভিস আমার ডকার ইমেজ হিসেবে আছে, এবং এটা হ্যাঁ। তাহলে এপিআই গেটওয়েতে আমরা এই এপিআই গেটওয়ে আমার 8080 তে ডকার থেকে আসবে এবং এখানে পুল করবে। তাহলে আমাদের এখানে পুরো ডকার কম্পোজ রেডি করা এবং আমার সবগুলো ইমেজ আমার ডকার হাবে আপলোড করা। শুধুমাত্র আমরা এইখান থেকে আমরা ডকার কম্পোজটা করে নিলেই আমাদের পুরো প্রজেক্ট আমার রান করা সম্ভব। তো এডাব্লিউএস এর ডকার কম্পোজ থেকেই আমার ডিপ্লয় করা যায়, কিন্তু যেহেতু আমাদের অ্যাকাউন্টের ম্যানেজ করতে পারিনি, যেহেতু প্রিমিয়াম, সেহেতু আমরা এটা সরাসরি সার্ভারে হোস্ট করে দিতে পারিনি, কিন্তু আমার ওই ডকার কম্পোজের পর্যন্ত আমরা কাজ কমপ্লিট করছি। এবং এইখানে যেন এই যে আমার যে মাইক্রো সার্ভিস গুলো সেগুলো আমি যেন সরাসরি আমার নিজের ম্যানুয়ালি আমার পুশ না করতে হয় ডকার হাবে, এই জন্য আমরা ব্যবহার করছি এখানে জিপ প্লাগইনস।
যে জিপ প্লাগইন ছিল ম্যাভেন জিপ প্লাগইন, যেটা আমি থাকার কারণে ম্যাভেন জিপ রান করার সাথে সাথে আমার বাই ডিফল্ট এখানে যতগুলো মাইক্রো সার্ভিস আছে এগুলোর ইমেজ তৈরি করে সে আমার ডকার হাবে পুশ করে দিয়েছে। এখানে আমি ডকার হাবে আমার ডক ইটা দিয়ে দিছি এবং আমার সিক্রেটের মধ্যে ক্রেডেনশিয়াল দেওয়া আছে। তো সরাসরি এখানে ডকার হাবে আমার ইমেজগুলো পুশ হয়ে যাইতেছে। পরবর্তীতে আমি এখানে ডকার কম্পোজে সেটা পুল করে আমার ফুল প্রজেক্ট ডকারের মাধ্যমে আমি বিল্ড করে ফেলাইতে পারতেছি। তাহলে এই মেইন চ্যালেঞ্জটাই হলো আসলে হোস্টিং এর ক্ষেত্রে, যে যেহেতু স্প্রিং বুকে হোস্টিংটা ফ্রি না, সেই কারণে আমরা হোস্ট করতে পারি না। কিছু হোস্টিং ফ্রি আছে, যেমন render.com এবং রেলওয়ে, কিন্তু এগুলোর মনোলিথিক্যাল আর্কিটেকচার গুলো হোস্ট করা যায়, মাইক্রো সার্ভিস বা একাধিক ইনস্ট্যান্স থাকলে সেগুলো হোস্ট করা যায় না। তো এই ছিল আমাদের প্রজেক্ট। আমাদের আহ, সম্পূর্ণ কোডই আপনারা দেখলেন মাইক্রো সার্ভিসে এবং এর ওয়ার্কিং ফ্লোটা। এই পর্যন্তই। থ্যাংক ইউ।